খেলাধুলা সহ সব দিক থেকেই বাংলাদেশ বিশ্ব দরবারে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে। শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট 2024-এর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। সদ্য সমাপ্ত চীন সফর নিয়ে আগামীকাল বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন। কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবি ও বক্তব্য সংবিধান ও রাষ্ট্রবিরোধী। কোটা নিয়ে আইন তার নিজস্ব গতিতে চলবে, বললেন ওবায়দুল কাদের। কোটা নিয়ে আন্দোলনকারীদের পক্ষ থেকে দফায় দফায় দাবি পরিবর্তনের কারণ কি? প্রশ্ন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের। দেশে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি, দুর্গতদের মানুষের মাঝে ত্রাণ তৎপরতা অব্যাহত। গাজায় ইসরায়েলি হামলায় নিহত 60 ফিলিস্তিনের মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। এবং উইম্বলডন টেনিস নারী এককের ফাইনালে মুখোমুখি চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেইচিকোভা ও ইতালির জাসমিন পাওলিনি। আসসালামু আলাইকুম। রাত 8টার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সৈয়দা হামিদা শেলি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, খেলাধুলা সকলকে সুস্বাস্থ্যের অধিকারী করে, পাশাপাশি এর মাধ্যমে গড়ে ওঠে প্রতিযোগিতামূলক মনোভাব। বিকেলের রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট 2024-এর সমাপনী অনুষ্ঠানে এইসব কথা বলেন প্রধানমন্ত্রী। বক্তব্যে শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ খেলাধুলা সহ সব দিক থেকেই বিশ্ব দরবারে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে। মাহবুবুর রহমানকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আসিফুর রহমান। ক্যামেরায় ছিলেন একে আজাদ। শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট 2024 দ্বিতীয়বারের মতো এই আয়োজনে অংশ নেয় মোট 31টি ব্যাংক দল। ফাইনাল দেখতে শনিবার দ্বিতীয়ার্ধে মাঠে উপস্থিত হন ক্রীড়া অনুরাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপভোগ করেন খেলোয়াড়দের ফুটবল নৈপুণ্য। ফাইনালে স্ট্যান্ডার্ড ব্যাংকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইসলামী ব্যাংক বাংলাদেশ। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজয়ী দল ও খেলোয়াড়দের হাতে তুলে দেন চ্যাম্পিয়ন ট্রফি সহ অন্যান্য পুরস্কার। গত 27 এপ্রিল মাঠে গড়ায় শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট 2024। আয়োজনে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনী। এই প্রতিযোগিতামূলক যে মনোভাব। বক্তব্যে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনে প্রধানমন্ত্রী ধন্যবাদ জানান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবি সহ সংশ্লিষ্ট সকলকে। তুলে ধরেন ফুটবল সহ অন্যান্য খেলাধুলার সঙ্গে বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের সম্পৃক্ততা। প্রধানমন্ত্রী বলেন, যখনই তিনি সরকারে এসেছেন প্রচেষ্টা ছিল দেশে খেলাধুলার মান উন্নয়নে। যখনই আমি সরকারে এসেছি তখন থেকে আমার প্রচেষ্টা বাংলাদেশটা যেন আরো এই খেলাধুলার দিকে এগিয়ে যায়। এটা যেমন সকলকে সুস্বাস্থ্যের অধিকারী করবে, পাশাপাশি এই যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে, নিজেকে আরও উন্নত করবার একটা চেতনা জাগ্রত হবে। সেই সাথে খেলাধুলা, লেখাপড়া, সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে নিজের যে দেশের একটা সংস্কৃতি, নিজের যে একটা জ্ঞান, নিজের মেধা, যে মনন, সেটাকে একটা প্রকাশ করবার সুযোগ পাবে সবাই। সমগ্র বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় আমরা একটা খেলার মাঠ করে দিচ্ছি, শেখ রাসেল মিনি স্টেডিয়াম এই নাম দিয়ে। উপজেলা পর্যায় পর্যন্ত প্রতি মুহূর্তে সবসময় যেটা প্রতিযোগিতা চলতে থাকে খেলাধুলার। দেশকে অনন্য উচ্চতায় নিতে দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বলেন, অগ্রগতি অব্যাহত থাকবে খেলাধুলা সহ সকল ক্ষেত্রে। খেলাধুলা সব দিক থেকে দেশ এগিয়ে যাক। এবং বাংলাদেশ আজকে ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি, আমরা আমাদের অর্থনীতিকে উন্নত করেছি, দারিদ্র্যের হার আমরা অর্ধেকের বেশি কমিয়ে এনেছি, এখন 18.7 অতি দারিদ্র্যের হার 25 ভাগের উপরে ছিল, তা 5.6 ভাগে নামিয়ে এনেছি। ইনশাল্লাহ এইটুকুও থাকবে না, কোনো মানুষ বাংলাদেশে অতি দরিদ্র বলে আর কেউ থাকবে না। আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশ আজকে যেভাবে এগিয়ে যাচ্ছে, এই ধারা অব্যাহত রেখেই আমরা এগিয়ে যাব। বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে বিশ্ব দরবারে এগিয়ে যাবে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ হিসেবে।
টুর্নামেন্টের সমাপনীতে আরও বক্তব্য রাখেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও বিএবির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। ফাইনাল খেলা উপলক্ষে আয়োজন ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার। গ্যালারিতে বসে তা উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রূপালী মাছের মতো গরু পাহাড়ে, কালো দিঘির কালো জলে রূপের বাহারে। আসিফুর রহমান, বাংলাদেশ টেলিভিশন। সদ্য সমাপ্ত চীন সফর নিয়ে আগামীকাল সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামীকাল বিকেল 4টায় গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে গত সোমবার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণে দেশটিতে সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ও শেখ হাসিনার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের পর তাদের উপস্থিতিতে 21টি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ ও চীন। এছাড়া 7টি ঘোষণাপত্র সই করে দুই দেশ। কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবি ও বক্তব্য সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতির বিরোধী। কোটা নিয়ে আইন তার নিজস্ব গতিতে চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ব্রিফিংয়ে এই কথা জানান। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেনশন নিয়ে সেতুমন্ত্রী বলেন, 2024 নয় 2025 সালের 1 জুলাই থেকে চালু হবে সবার জন্য সার্বজনীন পেনশন স্কিম। এই নিয়ে ভুল বোঝাবুঝি ছিল। তিনি বলেন, শিক্ষকদের দাবি সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে অচিরেই সিদ্ধান্ত হবে। বিস্তারিত আমজাদ হোসেনের প্রতিবেদনে। প্রত্যয় বাতিল সহ 3 দফা দাবিতে 1 জুলাই থেকে টানা কর্মবিরতি আন্দোলন চালিয়ে আসছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তা ও কর্মচারীরা। চলমান এ পরিস্থিতিতে শনিবার সকালে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসেন 13 জন শিক্ষক প্রতিনিধি। বৈঠক শেষে আলোচনা ফলপ্রসূ হয়েছে এমন দাবি করেন তারা। আলোচনা হয়েছে যে আমাদের 3 দফা দাবি, সেটার দাবি নিয়ে আলোচনা হয়েছে। সবগুলো শিক্ষক সমিতির সাথে কথা বলে তারপর আমরা সিদ্ধান্ত জানাবো। আমাদের খোলামেলা আলোচনা হয়েছে। দুপুরে প্রেস ব্রিফিংয়ে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় অনুরোধ করা হয়েছে কর্মবিরতি প্রত্যাহারের। পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করা 2024 থেকে যোগদানে যে তথ্য দেয়া হয়েছে তা সঠিক, একথা আমরা তাদের পরিষ্কারভাবে জানিয়েছি। সবার পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করার তারিখ হচ্ছে 1 জুলাই 2025। এছাড়াও শিক্ষকদের দাবি সুপার গ্রেড ও স্বতন্ত্র উচ্চগত আলোচনা হবে। তারা লিখিত যে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী সমীপে আমরা উত্থাপন করব। সেতুমন্ত্রী বলেন, কোটা নিয়ে আইন তার নিজের গতিতেই চলবে। চলমান এই আন্দোলনকে ঘিরে একটি কুচক্রী মহল ফায়দা নেওয়ার চেষ্টা করছে। কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবি ও অনেক বক্তব্য আমাদের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিরোধী। শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে একটি কুচক্রী মহল রাষ্ট্রকে অস্থির করার ষড়যন্ত্র করছে। ব্রিফিংয়ে কোটার প্রয়োজনীয়তা তুলে ধরেন ওবায়দুল কাদের। বলেন, কোটা না থাকায় গেল কয়েক বছরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের নারী ও প্রান্তিক জনগোষ্ঠী। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশি সরকারি চাকরিতে কোটার ভিত্তিতে সবচেয়ে কম নিয়োগ দেয়া। বর্তমানে ভারতে সরকারি চাকরিতে 60% কোটার ভিত্তিতে ও 40% মেধার ভিত্তিতে। পাকিস্তান 92.5% কোটা ও মাত্র 7.5% মেধার ভিত্তিতে। নেপালে 45% কোটা ও 55% মেধার ভিত্তিতে। শ্রীলঙ্কা 50% কোটা ও 50% মেধার ভিত্তিতে নিয়োগ হয়। এই পরিসংখ্যান থেকে বোঝা যায় আমাদের আর্থসামাজিক বাস্তবতায় কোটার প্রয়োজনীয়তা রয়েছে এবং বাংলাদেশে
বিদ্যমান পদ্ধতিতে এটা যৌক্তিক। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আফম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক BM মোজাম্মেল হক, মির্জা আজম আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাপা সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ এই উপমহাদেশে একটি প্রাচীন দল, যে দল বঙ্গবন্ধুর নেতৃত্বে পৃথিবীকে বাংলাদেশ নামক এক স্বাধীন রাষ্ট্র উপহার দিতে পেরেছিল। মন্ত্রী বলেন, গণতন্ত্রের নানা দেশের নানা মত থাকবে, কিন্তু দিন শেষে সবাইকে নিয়ে আমরা একসাথে কাজ করব। তিনি আজ সন্ধ্যায় বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উদযাপন ও বগুড়া জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতৃবৃন্দের সংবর্ধনা ও মরণোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য দানকালে এই কথা বলেন। সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মজনুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা SM কামাল হোসেন MP, সংসদ সদস্য রাগিবুল আহসান রিপু, সংসদ সদস্য শাহাদারা মান্নান, সংসদ সদস্য ডাক্তার মোস্তফা আলম নান্নু ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এ সময় বলেন, আমাদের পররাষ্ট্র নীতির মূল প্রতিপাদ্য হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। বৈশ্বিক প্রেক্ষাপটের বিভক্তি অবশ্যই আমাদের জন্য চ্যালেঞ্জ হলেও আমরা আমাদের নীতিতে অবিচল আছি এবং থাকব। কোটা আন্দোলনকারীদের পক্ষ থেকে দফায় দফায় দাবি পরিবর্তনের কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। প্রতিমন্ত্রী আজ ঢাকায় তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এই প্রশ্ন তোলেন। প্রতিমন্ত্রী বলেন, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আইনসভা এই তিনটি অঙ্গ কিভাবে কাজ করে তা না জেনেই আন্দোলনকারীরা ইচ্ছা মতো একের পর এক তাদের দাবি পরিবর্তন করেই যাচ্ছে। কিন্তু কি কারণে ঘন ঘন তাদের এই অবস্থানের পরিবর্তন তা জানতে চেয়েছেন মোহাম্মদ আলী আরাফাত। বিস্তারিত আফরিন জাহানের প্রতিবেদনে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, প্রথমে আন্দোলনকারীদের দাবি ছিল হাইকোর্ট বিভাগের আদেশে সরকারের জারি করা যে পরিপত্র বাতিল করা হয়েছিল তা পুনর্বহাল করতে হবে। এটি পুনর্বহাল করার ক্ষমতা শুধু বিচার বিভাগেরই আছে, কাজেই ধরে নেওয়া যায় সেই দাবি ছিল বিচার বিভাগের কাছে। আমরা দেখলাম যে হাইকোর্ট বিভাগের আদেশের বিরুদ্ধে সরকার পক্ষ যখন সর্বোচ্চ আদালতে আইনি লড়াই করছে, সে অবস্থায় কমিশন গঠন করে কোটা ব্যবস্থার সংস্কার বা সংস্কার করার ঘোষণা দেওয়ার কোনো সুযোগ নেই, যেটা অসাংবিধানিক হবে, কিন্তু তারা সে অসাংবিধানিক দাবি করা শুরু করল। এর মধ্যে সরকার পক্ষের আইনজীবীরা সুপ্রিম কোর্টে আপনারা দেখেছেন 4 সপ্তাহের জন্য স্থিতাবস্থা বা স্ট্যাটাস কো নিয়ে আসতে সক্ষম হন এবং সর্বোচ্চ আদালত সাবজেক্ট ম্যাটারের উপরে 4 সপ্তাহের জন্য স্ট্যাটাস কো আদেশ দেন এবং যার ফলে কোটা বিষয়ে সরকারের জারি করা পরিপত্র 2018 সালে সেটি কিন্তু পুনর্বহাল হয়ে যায়। সর্বোচ্চ আদালতের আদেশে এও বলা হয় যে দ্য হাইকোর্ট জাজমেন্ট উইল নট রিমেইন ইন অপারেশন, অর্থাৎ হাইকোর্টের যে আদেশটি এটি আর অপারেশনে থাকলো না, অর্থাৎ সরকারের পরিপত্র পুনর্বহাল হয়ে গেল। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, কোটা বিষয়ে মূলত সিদ্ধান্ত নেওয়া হয় রাষ্ট্রের নির্বাহী বিভাগ থেকে, আদালত কিংবা সংসদের বিষয় নয় এটি। যেহেতু সরকারের জারি করা পরিপত্র হাইকোর্ট বাতিল করেছে এবং সরকার এ বিষয়টি নিয়ে সর্বোচ্চ আদালতে লড়ছে এবং আন্দোলনকারীরা তাদের পক্ষে আইনজীবী নিয়োগ দিয়ে সরকারের সাথে পক্ষভুক্ত হয়েছে, কাজেই সরকারকে অপেক্ষা করতে হচ্ছে আইনি প্রক্রিয়া শেষ হওয়ার জন্য। সরকার পক্ষের আইনজীবীরা সর্বোচ্চ আদালতে তাদের তর্ক উপস্থাপনেও এই বিষয়টি এনেছেন এবং আরও জোরালোভাবে আনবেন যে কোটা বিষয়ে নীতি বা পলিসির সিদ্ধান্ত নির্বাহী বিভাগের এই কাজ, আদালতের নয়। যে হাইকোর্টের এই আদেশ কিন্তু রাস্তায় আন্দোলন করে পরিবর্তন করার কোনো সুযোগ নেই। যেহেতু আন্দোলন করে এটা পরিবর্তন করা যাবে না, এটি পরিবর্তন একমাত্র উপায় আমরা জানি যে সর্বোচ্চ আদালতে যেতে হবে। এবং যখন দেখা গেল যে হাইকোর্ট বিভাগের আদেশের বিরুদ্ধে সরকার পক্ষ সর্বোচ্চ আদালতে আবেদন করেছে এবং আইনি লড়াই শুরু করেছে সরকার পক্ষ, তখন সরকারের অবস্থান এবং আন্দোলনকারীদের অবস্থান একই হয়ে গেল সে মুহূর্তে। তো আন্দোলনকারীরা তাদের পক্ষ থেকে আইনজীবী নিয়োগও করলেন এবং সে পক্ষভুক্ত হলো সরকারের সাথে, যেটা সর্বোচ্চ আদালত। অথচ আন্দোলনকারীরা আবার তখন তাদের দাবি পরিবর্তন করে তারা বলা শুরু করলো যে সরকারকে কমিশন গঠন করতে হবে। তো যখন সরকার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করে সর্বোচ্চ আদালতে আইনি প্রক্রিয়া ঢুকে গেছে, তখন তো কমিশন গঠন করার কোনো সুযোগ নেই ওই মুহূর্তে, বা ঘোষণা দেওয়ারও সুযোগ নেই, কারণ এটা অসাংবিধানিক হবে।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, পৃথিবীর সব দেশেই কোটা ব্যবস্থা রয়েছে। তিনি বলেন, যারা কোটায় চাকরি পাচ্ছেন তারা মেধা দিয়েই কয়েকটি ধাপ পার করে পরীক্ষায় পাশ করে এসেছেন। কিন্তু এই স্লোগানের মাধ্যমে যে বক্তব্য হাজির করা হচ্ছে সেখানে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। কিভাবে আপনাদের পরিষ্কার করি, 35তম, 36তম, 37তম এবং 38তম BCS এর আমি পরিসংখ্যান নিয়েছি, অ্যাভারেজ করেছি। যতজন প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন সেইখান থেকে যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে লিখিত পরীক্ষা দিতে হয়েছে। সেই লিখিত পরীক্ষা দেওয়ার পরে যারা উত্তীর্ণ হয়েছেন সেই উত্তীর্ণের সংখ্যা কত জানেন? প্রিলিমিনারিতে যারা অংশগ্রহণ করেছেন তাদের 2.51%। কাজে যে কথাটি বলা হচ্ছে কোটা না মেধা, ভাবটা এমন যে ঘরে বসে আছে কেউ, কোটায় তাকে এনে চাকরি দেওয়া হচ্ছে, তা কিন্তু নয়। সকলে আগে প্রিলিমিনারি পরীক্ষা দিচ্ছেন, উত্তীর্ণ হচ্ছেন, সেখান থেকে লিখিত দিচ্ছেন, উত্তীর্ণ হচ্ছেন, ভাইবা দিচ্ছেন, পাশ করছেন। তারপরে যখন ওই 2.27% সবচেয়ে মেধাবী যারা, কাজেই কোটার যে অ্যাপ্লিকেশন বা যেটার যে বিবেচনা করে যে কার্যকর করা হয় সেটাও কিন্তু মেধাবীদের থেকেই করা হচ্ছে। আপনি যখন বলছেন যে কোটার বিপক্ষে মেধাকে আপনি যখন দাঁড় করিয়ে দিচ্ছেন বলছেন, এটি কিন্তু আপনি অসত্য কথা বলছেন। কারণ ওই মেধা তালিকায় আপনাকে যেতে হচ্ছে কোটার যে সুবিধা সেটি পাওয়ার জন্য, তার আগে কিন্তু আপনি যেতে পারছেন না। কোটা আন্দোলনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ আলী আরাফাত বলেন, অনেকে না বুঝে, অনেকে পরিচিত হয়ে এই কোটা বিরোধী আন্দোলনে যোগ দিয়েছেন। জনদুর্ভোগ যদি হয়, একটা সাইলেন্ট মেজরিটি আছে। ধরুন আপনি 1000 লোককে জড়ো করে অনেক চিৎকার করছেন, তারা কিন্তু দুর্ভোগের শিকার হলে তারা এগুলো পছন্দ করে না। তো সরকারের তো দায়িত্ব আছে জনদুর্ভোগের মধ্যে যারা পড়বে তাদের সেফটি সিকিউরিটি প্রোটেকশন দেয়া। সরকার আইন অনুযায়ী কাজ করবে, সাংবিধানিকভাবে তার যে পদক্ষেপ সেটি নেবে। সর্বোচ্চ আদালতে প্রক্রিয়া শেষ হবে, তখন আপনি দেখেন সরকার কি করে। যদি আপনার পছন্দ না হয় তখন আন্দোলন করেন, তখন আলোচনা। তো এখন তো কোনো আন্দোলনেরও কোনো বাস্তবতা আমি দেখি না, আলোচনার কোনো প্রয়োজন আমি দেখি না আপাতত। আফরিন জাহান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। দেশের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কিছু অঞ্চলে অতিরিক্ত বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে ঘরবন্দি হয়ে পড়েছে লাখো মানুষ। বেশ কিছু স্থানে নদ নদীর পানি কমতে শুরু করলেও এখনও কিছু কিছু নদ নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা দুর্গতদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রাণ তহবিল থেকে সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত SM মনিরের ডেস্ক রিপোর্টে। সিলেটে অভ্যন্তরীণ নদীগুলোর পানি কমতে থাকলেও 12টি উপজেলার নিম্নাঞ্চল থেকে ধীর গতিতে নামছে বন্যার পানি। সুরমা, কুশিয়ারার পানি 3টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে এখনও পানিবন্দী হয়ে রয়েছেন জেলার প্রায় 5 লাখ মানুষ। আশ্রয়কেন্দ্র সহ বন্যা দুর্গত এলাকায় জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকেও ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। সুনামগঞ্জ জেলায় গত 24 ঘণ্টায় বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল কম থাকায় সুরমা নদীর পানি কিছুটা হ্রাস পেলেও জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ সদর, জামালগঞ্জ, ধর্মপাশা, দোয়ারা বাজার, সাতক, মধ্যনগর, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার হাওড়ার পাড়ের গ্রামগুলির 1 লাখেরও বেশি মানুষ পানিবন্দী রয়েছে। মৌলভীবাজারের উজান এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে জুরি নদীর পানি বিপদসীমার 156 সেন্টিমিটার উপরে রয়েছে। হাওড়া এলাকায় নিমজ্জিত রয়েছে বাড়িঘর ও ফসলি জমি। বন্যা দুর্গতদের মাঝে সরকারি ও বেসরকারি উদ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। টাঙ্গাইল জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জেলার কয়েকটি উপজেলার বিস্তীর্ণ জনপদের বাড়িঘর, হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি সহ অন্যান্য স্থাপনা এখনও বন্যা কবলিত রয়েছে। বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত আছে। চলতি মৌসুমে অতিরিক্ত বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে শরীয়তপুরের পদ্মা, মেঘনা ও কীর্তনাশা নদীর পানি পুনরায় বাড়তে শুরু করেছে। গত 24 ঘণ্টায় পদ্মা নদীর সুরেশ্বর পয়েন্টে পানি বেড়েছে 19 সেন্টিমিটার। এর ফলে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলগুলো পুনরায় বন্যায় প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে শত শত মানুষ। সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি কমলেও দুর্ভোগ রয়েছে জেলার চর ও নিম্নাঞ্চলের প্রায় লক্ষাধিক মানুষের। এসব এলাকায় মানুষের ঘরবাড়িতে পানি প্রবেশ এবং রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় তারা পানিবন্দী হয়ে পড়েছেন। নেত্রকোনায় ভারী বর্ষণের কারণে বাড়ছে নদ নদীর পানি। এতে জেলার নিম্নাঞ্চল ফের প্লাবিত হবার
আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, বৃষ্টিপাত অব্যাহত থাকলে তাদের বসতবাড়ি ও সড়কে পানি ঢুকে আবারও বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। গত 24 ঘন্টায় জামালপুরে যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 18 সেন্টিমিটার কমে বিপদসীমার 35 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনার সাথে অন্যান্য নদ নদীর পানিও কমতে শুরু করেছে, ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে। বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিপদ আপদে সবসময় মানুষের পাশে দাঁড়ায়। সরকারের পাশাপাশি প্রবাসীরাও বন্যার্তদের পাশে দাঁড়িয়ে প্রকৃত বন্ধু ও মানবতার পরিচয় দিয়েছেন। তিনি গতকাল বিকেলে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। গাইবান্ধায় ব্রহ্মপুত্র, তিস্তা, করতোয়া, ঘাঘট সহ সকল নদ নদীর পানি কমতে শুরু করেছে। গত 24 ঘন্টায় 18 সেন্টিমিটার হ্রাস পেয়ে ব্রহ্মপুত্র নদের পানি ফুলজুরি পয়েন্টে বিপদসীমার 60 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে প্রশাসনের পাশাপাশি গতকাল গাইবান্ধা 5 আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন ফুলজুরি উপজেলার ফজলপুর ইউনিয়ন সহ বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন। ফেনীর পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা পরিষদের সহযোগিতায় গতকাল শুক্রবার স্থানীয় মালিপাথর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আশ্রয়ণ কেন্দ্র চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন ফেনী 1 আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। ডেস্ক রিপোর্ট, SM মনির, বাংলাদেশ টেলিভিশন। এবার রয়েছে এশার আজানের বিরতি। আজানের বিরতির পর আবারও সংবাদে স্বাগত জানাচ্ছি। আগামী 5 দিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। দেশের উত্তর পূর্বাঞ্চলে প্রধান নদীসমূহের পানি সমতলে সার্বিকভাবে হ্রাস পাচ্ছে, যা আগামী 48 ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অন্যদিকে গঙ্গা নদীর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে, যা আগামী 72 ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়। দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে রোজিনা রোজির প্রতিবেদন। দেশের 9টি বন্যা কবলিত জেলার 17টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে আগামী 48 ঘণ্টায় উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। অন্যদিকে পদ্মা নদীর পানি সমতলে স্থিতিশীল আছে, যা আগামী 24 ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এছাড়া আগামী 48 ঘণ্টায় ব্রহ্মপুত্র, যমুনা নদ নদী সংলগ্ন কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, বগুড়া, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলেও জানানো হয়। আগামী 24 ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতলে স্থিতিশীল থাকতে পারে এবং দুধকুমার নদী সংলগ্ন কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। এছাড়া দেশের উত্তরাঞ্চল ও উত্তর পশ্চিমাঞ্চলের করতোয়া, ইছামতি, যমুনা, মহানন্দা ও ছোট যমুনা নদীসমূহের পানি সমতলে হ্রাস পেতে পারে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, নতুন করে দেশের কোনো অঞ্চল বন্যা পরিস্থিতির মুখোমুখি হবে না। কয়েকদিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। যে বিগত কয়েকদিন দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা ছিল, সেটি কিছুটা স্তীমিত হয়ে এসেছে এবং আগামী কয়েকদিন মৌসুমী বায়ু বাংলাদেশ এবং তৎসংলগ্ন উজানে কিছুটা নিষ্ক্রিয় অবস্থায় থাকতে পারে। তবে এখনো অনেক জায়গাতে পানি বিপদসীমার উপরে আছে। তবে আশা করা যায় আগামী 3-4 দিনের মধ্যে অনেক জায়গাতে পানি নেমে যাবে বিপদসীমার নিচে। তো দ্যাট মিনস আমরা আশা করতেছি আগামী 5 দিনের মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে সারা দেশে। জুলাই মাসে বড় ধরনের কোনো বন্যার ঝুঁকি নেই বলেও জানায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। রোজিনা রোজি, বাংলাদেশ টেলিভিশন। আজ থেকে আগামী কয়েকদিন ঢাকা সহ সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হলেও অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। তবে আগামী 19 তারিখের পর থেকে আবারও বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। রিপোর্ট খালিদা হাসানের। মৌসুমী বায়ুর প্রভাবে গতকাল ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়। কেবল রাজধানী ঢাকাতেই 131 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, ফলে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। তবে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে চলতি সপ্তাহে স্বাভাবিক বৃষ্টিপাত হবে, যদিও আগামী 19 তারিখের পর তা আবারও বাড়তে পারে। বৃষ্টিপাত হবে, কোন এলাকায় হবে তা সংজ্ঞায়িত করা গেলেও কত মিলিমিটার বৃষ্টি হবে তা এখনো নিখুঁতভাবে সংজ্ঞায়িত করা যায় না। সে আমরা ঢাকায় গতকাল বলেছিলাম যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু
89 মিলিমিটার চেয়ে বেশি বৃষ্টি হলেই আমরা তাকে অতি ভারী বৃষ্টিপাত বলি। এখন এই বৃষ্টিপাতটা 131 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এইভাবে নিউমেরিক ভ্যালুতে তাকে সংজ্ঞায়িত করা এখনো সারা পৃথিবীতেই এই এক্সট্রিম রেইনফল পূর্বাভাসটা এখনো কিছুটা অনিশ্চয়তা বিরাজ করছে। তবে আজকে 13 তারিখ থেকে 18 জুলাই পর্যন্ত এই বৃষ্টিপাতের তীব্রতা ক্রমান্বয়ে কমতে থাকবে এবং 19 তারিখ থেকে নতুন আরেকটি বৃষ্টিপাত বৃদ্ধির আবার স্পেল শুরু হতে যাচ্ছে। এ সময় তাপপ্রবাহ অনেকটা বাড়তে পারে। ঢাকা সহ সারা দেশে এক ধরনের ভ্যাপসা গরম বিরাজ করবে আগামী কয়েকদিন। এই বৃষ্টিপাত কেটে গেলে আবার গরমের অনুভূতির তীব্রতা বাড়বে। সারা বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে স্টেশন ভেদে ওঠানামা করছে, কিন্তু এই আর্দ্রতা এবং জলীয় বাষ্পের পরিমাণ এবং বায়ুর তাপমাত্রার সাথে সম্পর্কিত যে নিয়ামক হিউমিডিটি ইন্ডেক্স, তাতে কতটুকু তাপমাত্রা অনুভূত হতে পারে তা দেখা যাচ্ছে যে প্রায় 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এই তাপমাত্রা অনুভূত হতে পারে। গরমের অনুভূতির তীব্রতা একটু বাড়বে এবং ব্যবসা গরম করবে। বর্ষা মৌসুমে বৃষ্টিপাত কিংবা তাপপ্রবাহ থেকে সুরক্ষায় জনগণকে আবহাওয়া বার্তা দেখে নেওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। খালিদা হাসান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের গাজায় এক সপ্তাহব্যাপী অভিযানের পর সেখান থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। ইসরায়েল সেনাদের তাণ্ডবে সেখানকার রাস্তাঘাট, বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, নিহত হয়েছে বহু ফিলিস্তিনি। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে মধ্যস্থতাকারীদের আলোচনার মধ্যেই ইসরায়েল গাজায় ওই ভয়াবহ অভিযান চালিয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকালে ইসরায়েলি সেনারা গাজা সিটি থেকে সরে যাওয়ার পর তাল আল হাওয়া এলাকায় এখন পর্যন্ত 60টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষের মৃতদেহ চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ বলছে, রাস্তায় লাশ ছড়িয়ে ছিটিয়ে আছে, মানুষের দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। বাড়ির ভেতরে পুরো একটি পরিবারের সবার পুড়ে যাওয়া লাশও আছে। স্থানীয় অধিবাসী ও উদ্ধারকর্মীরা বলছেন, কিছু এলাকা থেকে ইসরায়েলের ট্যাঙ্ক সরে গেলেও উঁচু কয়েকটি স্থানে এখনও তারা অবস্থান করছে। ইসরায়েলি সেনাদের তৎপরতার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। এদিকে ইসরায়েলের বিমান হামলায় খান ইউনিসের কাছে যুক্তরাজ্যের মানবিক ত্রাণ সংগঠন আল খায়ের ফাউন্ডেশনের 4 ত্রাণকর্মী নিহত হয়েছে। গত 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার জবাবে প্রায় 10 মাস ধরে গাজায় হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন নির্বাচনের দৌড় থেকে সরে যাওয়ার অব্যাহত দলীয় চাপকে আবারও নাকচ করে দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। মিশিগান অঙ্গরাজ্যে এক নির্বাচনী প্রচার সভায় বাইডেন আবারও ঘোষণা দিলেন, কোথাও সরে যাচ্ছেন না তিনি, থাকবেন লড়াইয়ের ময়দানে। ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে শেষ হাসি তিনিই হাসবেন, এমন জোরালো আত্মবিশ্বাসও ছিল বাইডেনের কণ্ঠে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত 27 জন প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সাথে টেলিভিশন বিতর্কে দারুণভাবে হেরে যাওয়ায় বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আরও এক দফা প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকার শারীরিক ও মানসিক সামর্থ্য তার নেই বলে তীব্র সমালোচনা চলছে দেশটির বিভিন্ন গণমাধ্যম এবং বিরোধী রিপাবলিকান শিবিরে। সমালোচনায় বাকি থাকছেন না ডেমোক্র্যাট দলীয় মানুষজনও। নির্বাচন থেকে বাইডেনকে সরে দাঁড়াতে বলছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতা এবং নির্বাচনী তহবিলে অর্থদাতারা। মরার উপর খাড়ার ঘা হিসেবে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জায়গায় ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির জায়গায় পুতিনের নাম বলে আরো চাপে পড়েছেন বাইডেন। Now I want to hand it over to the president of Ukraine, who has as much courage as he has determination. Ladies and gentlemen, President Putin. President Putin. We're going to beat President Putin. President Zelensky. I'm so focused on beating Putin, we got to worry about it. Anyway. এমন প্রতিকূল পরিস্থিতিতেও হাল ছাড়ছেন না জো বাইডেন। নির্বাচন থেকে সরে যাওয়ার আশঙ্কাও নাকচ করে দিয়েছেন বেশ কয়েকবার। লড়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন দৃঢ়ভাবে। বলেছেন কেবল ঈশ্বরই পারেন তাকে নির্বাচন থেকে সরাতে। চোয়ালবদ্ধ সেই দৃঢ়তা আবারও দেখা গেল মিশিগান অঙ্গরাজ্যের এক নির্বাচনী প্রচার সভায়। গতকাল ডেট্রয়েট শহরে অনুষ্ঠিত প্রচার সভায় দলীয় সমর্থকদের উদ্দেশ্যে বাইডেন বলেন, আমি কোথাও যাচ্ছি না, দিন শেষে জয় আমারই হবে। You made me the nominee, no one else, not the press, not the pundits, not the insiders, not donors. You, the voters, you decided, no one else, and I'm not going anywhere.
প্রচার সভায় ট্রাম্পের তীব্র সমালোচনাও করেন বাইডেন। সমর্থকেরাও উজ্জীবিত ও আত্মবিশ্বাসী জো বাইডেনকে আকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। হাল ছেড়ো না, আরো 4 বছর, এমন স্লোগান দিয়েছেন তারা। নির্বাচনী বিশ্লেষকরা বলছেন, নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে বাইডেনের এমন শক্তিশালী রূপ দেখতে চাইবে তার দলের নেতাকর্মীরা। বিভিন্ন গণমাধ্যম জরিপে ট্রাম্পের থেকে এখনো অনেকখানি পিছিয়ে আছেন প্রেসিডেন্ট জো বাইডেন। নির্বাচনে জিততে তাই দীর্ঘ বন্ধুর পথ পাড়ি দিতে হবে তাকে। সবার আগে ফেরাতে হবে সমর্থকদের আস্থা। নুরুল ইসলাম খন্দকার, ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ টেলিভিশন। নেপালে ভূমিধসে 2টি বাস নদীতে পড়ে 65 জন নিখোঁজ হয়েছেন। কাঠমান্ডু 86 কিলোমিটার পশ্চিমে চিতান জেলায় এই ঘটনা ঘটেছে। বাস দুটি ত্রিশূল নদীতে পড়ে যায়। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করেছে কর্তৃপক্ষ। এছাড়া কাঠমান্ডু থেকে 150 কিলোমিটার পশ্চিমের কাস্কি এল জেলায় পৃথক ভূমিধসের ঘটনায় 3টি বাড়ি ধ্বংস হয়েছে। এতে 10 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নেপালে জুনের মাঝামাঝি সময় থেকে বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত 91 জনের মৃত্যু হয়েছে। এবারে আবহাওয়ার খবর।